সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি নিয়ে আলোচনা করার আগে একটি ফুটেজের ক্লিপ পুরোটা আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। লেটস প্লে, তারপর আলোচনা করব। প্রমাণ আছে, তারা হচ্ছে 7-14 লাখ টাকা নিয়েছে। আমরা প্রমাণটা একটু পর আপনাদেরকে দিয়ে দিব। জেলা কমিটিতে 7 লাখ টাকা এসেছে এবং মহানগর কমিটিতে 7 লাখ টাকা এসেছে। এছাড়া পাওয়ার প্ল্যান্ট, আমরা হচ্ছে বৈরাগীগঞ্জের ওখানে একটা পাওয়ার প্ল্যান্ট আছে, সে পাওয়ার প্ল্যান্টের মধ্যে 1.5 কোটি টাকার মতন একটা ঘাপলা হয়েছে। রিসেন্টলি একটা স্ক্যাম হয়েছে। সেই স্ক্যামের সাথে আমাদের রংপুর জেলার আহ্বায়ক ইমরান আহমেদ, ডক্টর জামিল এবং 4 জন যারা, তারা সকলে এটার সাথে জড়িত। টেন্ডারবাজি, চাঁদাবাজি, মামলা বাণিজ্য, আপনার বালুর পয়েন্ট নেওয়া থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নেই তারা করতেছে না। সিটি কর্পোরেশনের মধ্যে 30 জনের নিয়োগ দেওয়া হয়েছে। ইমরান আহমেদ নিজের মুখে স্বীকার করছে সে নিয়োগটা দিছে। আমার প্রশ্ন আপনাদের কাছে, দেশের মানুষের কাছে, সে নিয়োগ দেওয়ার কে? সে নিয়োগ দেওয়ার কে? তার স্টেটটা কি যে সে নিয়োগটা দিবে? আমরাও কোনোদিন এক্সপেক্ট করিনি যে আমাদের ভাই ব্রাদাররা কাজ করে মানুষকে টেন্ডার নিয়ে দেওয়ার জন্য, মানুষকে জমি দালালি করে দেওয়ার জন্য, মানুষকে আসামি বানায় দেওয়ার জন্য, মানুষের থেকে টাকা খাওয়ার জন্য। যেহেতু এইসব অন রেগুলার বেসিস চলতে আছে, তারা জুয়া পতিতালয় থেকেও টাকা খাইতে ছাড়তেছে না। এরকম লজ্জাজনক অবস্থান থেকে আমরা আমাদের অবস্থানটা ক্লিয়ার করে। দর্শক শ্রোতারা, আপনারা পুরা ক্লিপটি শুনলেন তো না? তো এইখানে আমার কিছু বলার আছে। এইখানে কারা এই স্টেটমেন্ট দিচ্ছে? আমি যতদূর জানতে পেরেছি, রংপুরের পদত্যাগকারী সুবিধাবঞ্চিত এনসিপি নেতাদের এই স্টেটমেন্ট। তো এটা তো আপনাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে জুলাই আগস্টের চিটিং বিপ্লব, এটি কোনো বিপ্লব ছিল না, এটি ছিল একটা একটা ব্যবসা। ঠিক আছে, এই ব্যবসার সাথে জড়িত ছিল, এই ব্যবসার সাথে জড়িত ছিল ইউনূস, মাহফুজ আলম, জঙ্গি বাচ্চা উপদেষ্টা আসিফ মাহমুদ, খালাপাডা, খালা মাগুর, কালা উয়র, নিগ্রোপাডা, হাসনাত আবদুল্লাহ, সার্ভিস মলম, এরা সবাই এই জুলাই চিটিং বিপ্লবের ব্যবসায়িক আন্দোলনের সাথে জড়িত ছিল। পরে তারা একটি দল করে, এই দলের নাম হচ্ছে এনসিপি। এনসিপির নেতারা কি করেছে বা কি করছে? সারা দেশে চাঁদাবাজি, মামলা বাণিজ্য, টেন্ডারবাজি এগুলো করে যাচ্ছে না? স্বীকারোক্তি তো শুনলেন। রিসেন্টলি এই তাদেরই একজন সমন্বয়ক, যার খুঁটির জোর অনেক অনেক বেশি, ঠিক আছে, সেই সমন্বয়ক রিয়াদ চাঁদা উঠাতে গিয়ে ধরা খাইছিল না? খাইছে তো, 5 জন সমন্বয়ক সহ ধরা খেয়েছে। এখন দেশব্যাপী এই সমন্বয়করা চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুট তরাজ, রাহাজানি, সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। পুরা দেশটাকে জিম্মি রেখে, পুরা দেশের মানুষকে জিম্মি রেখে এরা লুটে পুটে খাচ্ছে সমন্বয়করা। এই সমন্বয়করা কারা? এই সমন্বয়করা হলো তারাই যারা একটি বৈধ সরকারের পতন ঘটিয়েছিল। তাহলে পতন ঘটানোর উদ্দেশ্য কি ছিল? পতন ঘটানোর উদ্দেশ্য ছিল দেশকে লুটে পুটে খেয়ে নিজেরা রাতারাতি বড়লোক হয়ে যাওয়া। এবং এই কাজটি তারা করেছে। এই যে রিক্সা ড্রাইভারের ছেলে রিয়াদ কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছে না? হয়ে গিয়েছে। তো এই 2 দিন আগে আপনারা শুনেছেন সমন্বয়করা দেশব্যাপী চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে। এখন এদের স্টেটমেন্ট থেকে কি শোনা গেল? যে এনসিপির নেতারা দেশব্যাপী চাঁদাবাজি করে যাচ্ছে এবং এরা এইখানে বলেছে এমনকি তারা পতিতাদের কাছ থেকেও পয়সা আদায় করে নিচ্ছে, চাঁদা আদায় করে নিচ্ছে। চিন্তা করে দেখুন, তাহলে এই এনসিপির দলটি কাদের মাধ্যমে গঠন করা হয়েছে? সমন্বয়কদের মাধ্যমে গঠন করা হয়েছে। সমন্বয়করা যে চাঁদাবাজ,
এটি প্রমাণিত সত্য। আর আজকে এইখানে প্রমাণ হয়ে গেল যে এনসিপির নেতারাও চাঁদাবাজির সাথে জড়িত রয়েছে। এই যে আসিফ মাহমুদ, বাচ্চা উপদেষ্টা আসিফ মাহমুদ, সে তো জঙ্গি। তার বাবাও কিন্তু পেয়েছে, ওই কি জানি তদবির করে মানে কি একটা পেয়েছে, ঠিক আছে। তো এটা আপনারা জানেন। এরপরে এরপরে তার বাবা তদবির করে ঠিকাদারি পেয়েছে। আগে তার বাবা ছিল স্কুল টিচার, এখন তার বাবা ঠিকাদার। তো এই ঠিকাদারের ছেলে এর জন্য ক্ষমা প্রার্থনা করেছে, বলেছে এটি ভুল হয়ে গিয়েছে। একের পর এক এদের লুটতরাজের ঘটনা, দেশব্যাপী লুটতরাজের ঘটনা বের হয়ে আসছে। এখন রংপুরের এনসিপির পদত্যাগকারী নেতারা কেন হঠাৎ করে স্টেটমেন্ট দিল? স্টেটমেন্ট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে তারা ভাগ বাটুয়ারাতে তেমন কোনো সুবিধা করতে পারে নাই, আরো বের হবে। তো এরা সবাই কিন্তু টেন্ডারবাজি, মামলা বাণিজ্য, চাঁদাবাজি, হ্যাঁ, পদ বাণিজ্য, এইগুলোর সাথে সম্পৃক্ত। তাহলে এখানে একটি জিনিস স্পষ্ট হয়ে উঠল, সেটি হলো যে পুরা দেশকে লুটে পুটে খাওয়ার জন্য এই পুলাপাইনরা আন্দোলনে নেমেছিল, ঠিক আছে। আর এদেরকে আন্দোলনে নামায় ডক্টর ইউনূস ডিপ স্টেটের সহায়তায় কোটি কোটি টাকা খরচ করে এদেরকে আন্দোলনে নামায়। ইউনূসের আর একটা উদ্দেশ্য ছিল, সে তার বিরুদ্ধে দুর্নীতির যতটা মামলা আছে সবগুলোকে ক্ষমতা দখল করে খারিজ করবে। এটা ছিল তার অন্যতম একটা উদ্দেশ্য। এবং সে সরকারের বড় পদ নেওয়ার সাথে সাথেই 666 কোটি টাকার মামলা সে খারিজ করে দেয়, বাতিল করে দেয়। সে কি বাতিল করার এখতিয়ার রাখে? উত্তর হচ্ছে না। এই মামলা বাতিল হবে কি না হবে সেটি কোর্ট ডিসিশন করার, কোর্টের বিষয় ছিল। সে কি কোর্ট? এখান থেকেই তো বোঝা যায় যে সে অসৎ, সে আইনকে রেসপেক্ট করে না। সে কোনো শুনানি, মামলার কোনো শুনানি ছাড়াই সে নিজ শক্তি বলে তার মামলাকে খারিজ করে দেয়। এটা কি কোনো সভ্য দেশে হয়? ঠিক আছে, হয় না। আমি একটা উদাহরণ দেই। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, সে দুর্নীতিগ্রস্ত, ঠিক আছে, কিন্তু সে তার বিরুদ্ধে দুর্নীতির মামলাকে খারিজ করতে পারে নাই, তাকেও কোর্টে গিয়ে হাজিরা দিতে হয়। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কোর্টে গিয়ে হাজিরা দিতে হয়, ঠিক আছে। কিন্তু হায় রে বাংলাদেশ, ইউনূস কোর্টে হাজিরা না দিয়েই সে মামলা খারিজ করে নিয়েছে, বাতিল করে দিয়েছে। এটা কি কোনো রাষ্ট্র নাকি এটা জঙ্গলি রাষ্ট্র? আচ্ছা, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। এখন আপনারা বিষয়টা তো বুঝতে পেরেছেন যে কেন এরা জুলাই আগস্টের আন্দোলনে নেমেছিল। এই যে রংপুরের পদত্যাগকারী সুবিধা বঞ্চিত এনসিপি নেতাদের স্বীকারোক্তি শুনলেন, এ থেকেই প্রমাণিত হয় ওই চাঁদাবাজি, টেন্ডারবাজি, মামলা বাণিজ্য এইগুলোর জন্যই তারা জুলাই আগস্টের মুভমেন্ট করেছিল, ঠিক আছে। আরেকটা ইবলিস মহাফুজ উর্ফে মাহফুজ আলম, রিসেন্টলি সে ধরা খেয়ে ফিরিস্তার মতো ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছে। আমি এটি দেখাচ্ছি। আমি শুনেছি সে পদ বাণিজ্যের জন্য 5 কোটি টাকার নিচে কোনো 5 কোটি টাকার নিচে সে নামে না। তার রেট হচ্ছে 5 কোটি টাকা। আর আসিফ মাহমুদ পয়সার বিনিময়ে বিভিন্ন মানুষকে নিয়োগ দেয়। এরা সবাই জড়িত। এই যে সমন্বয়ক কাইল্লা, কি জানি ওইটার নাম কি, কালা রাফি নিগ্রো, সেও কিন্তু কোটি কোটি টাকা চাঁদা আদায় করে নেয়। এগুলো নিয়ে বহুবার কথা বলেছি। এই যে মাহফুজ আলমের একটি পোস্ট আমি দেখাচ্ছি, এটি কিন্তু খুব চালু মাল, বুঝতে পারছেন।
এটিকে ধরা যায় না। এর ফেসবুকের পোস্ট পড়ে আপনারা বিভ্রান্ত হবেন না। সে ইনুসের মেটিকুলাস ডিজাইনার। ইনুস তাকে বলেছে মেটিকুলাস ডিজাইন সে করেছিল শেখ হাসিনার পতনের জন্য। এই মাহফুজ আলম দেখবেন কোনো সময় সে জামাতের বিরুদ্ধে পোস্ট দেয়, হ্যাঁ, কোনো সময় সে এনসিপির বিরুদ্ধে পোস্ট দেয়। এর কারণ হচ্ছে সে তার অবস্থানকে নিরপেক্ষ রাখার চেষ্টা করে। যদি ভবিষ্যতে কোনো বিপদ আসে তাহলে এই পোস্টগুলো তার পক্ষে সাফাই গাইবে। বুঝতে পারছেন? এই শয়তানটার শয়তানি আপনারা ধরতে পারছেন কি না জানি না, আমাকে কমেন্ট করে জানাবেন, কিন্তু আমি ধরতে পেরেছি। জামাতের ৭১-এর ভূমিকা থেকে জামাতকে ফিরে আসতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে, এই জাতীয় পোস্ট সে দিয়েছে, দেয় নাই? দিয়েছে। আমার কাছে মনে হয়েছে যে জামাতের সাথে আগে ভাগে সে দফা রফা করে কথাবার্তা বলে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এই পোস্টগুলো দিয়েছে। এখন রিসেন্টলি যখন তদবির বাণিজ্যের একটি ঘটনায় সে ধরা খেলেও তখন সে একটি পোস্ট দিয়েছে, আমি পড়ে শোনাই মাহফুজ আলমের পোস্ট। তদবিরের কথা উঠল যখন, একটা ঘটনা বলি। আমাদের এক বন্ধু একজন ব্যক্তিকে আমার ভাইয়ের সাথে দেখা করায়। বিটিভির একটি টেন্ডারের কাজ করে দিলে তারা পার্সেন্টেজও দেবে এবং জুলাই নিয়ে কয়েকটা দেশে প্রোগ্রামের জন্য হেল্প করবে। আমি জানার পর এরা নিষেধ করে দেই। সদুদ্দেশ্য হলেও রাষ্ট্রের আমানতের খেয়ানত করা যাবে না। পরবর্তীতে সে টেন্ডারের কাজও স্থগিত হয়। সে ব্যক্তি কনভারসেশন রেকর্ড করে একজন সাংবাদিককে পাঠায়। সে সাংবাদিক যোগাযোগ করলে আমি বলে দিই আমরা এ কাজ করতে দেইনি। আর ওই লোক ফাঁসানোর উদ্দেশ্যে জুলাইয়ের প্রোগ্রামের কথা বলে এ কাজ করেছে। উনি আমার কথা বিশ্বাস করে আর রেকর্ডটি পাবলিক করেননি। আজকাল অনেকের লেজ কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছেন। বিভিন্ন দলের কয়েকজন মহারথী এতে জড়িত। মহারথী, বুঝতে পারছেন? ইউনূসও জড়িত কিনা সন্দেহ আছে। সব ষড়যন্ত্রই প্রকাশ পাবে। পুনশ্চ আমার নিকৃষ্ট শত্রুরাও গত ১২ মাসে আমার বিরুদ্ধে সব অভিযোগ করলেও দুর্নীতি বা আর্থিক অসঙ্গতির অভিযোগ করেনি। বিভিন্ন দলের মহারথীদের অনেক অসুবিধা হচ্ছে তাতে। রাষ্ট্রের দায়িত্ব পবিত্র আমানত। ১,০০০ কোটি টাকার চাইতেও ইজ্জত রাষ্ট্রের আমানত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, কয়েকটা বাক্য নিয়েই অযথা জল ঘোলা হচ্ছে, তাই এডিট করে দিলাম। জুলাই কতিপয় লোকের কাছে পলিটিক্যাল মোবিলিটির ল্যাডার। একটা না কয়েকটা দলের মহারথীরাই আমারও আমাদের বিরুদ্ধে কাজ করছেন, কিন্তু সবার এখন গুজববাজ আর সুবিধাবাদীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকা দরকার। দর্শক শ্রোতারা, এই পোস্ট সম্পর্কে আমার কোনো কিছু বলার আর কি আছে আপনারা বলবেন। এই মহাফুজ মলম উর্ফে মাহফুজ আলম ওই সামরিক বাহিনীর ধানসিঁড়ি আবাসন প্রকল্পের টেন্ডার দিতে গিয়েও কোটি কোটি টাকা খেয়েছে, এই খবরও আমাদের কাছে আছে। তো মিথ্যা অভিযোগের জবাব। মাহবুব আলম মাহির, এটা বোধহয় তার ভাই হবে, একটি ফেসবুক স্ট্যাটাস থেকে আমার বিরুদ্ধে আর্থিক অস্বচ্ছতার গুজব ছড়ানো হচ্ছে। আমার অ্যাকাউন্টে গত মাসের বিবরণী এখানে দেওয়া হলো। আমার অ্যাকাউন্টটি এখনো সচল আছে। বনিয়ামিন নামক ব্যক্তি ও কিছু মিডিয়ার প্রচারিত তথ্য আসলে মিথ্যা, বই কিছু না। আমি অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের শিক্ষার্থী ছিলাম। অস্ট্রেলিয়ার অ্যাকাউন্টটি ২৩ সাল থেকে নেওয়া। আমার ভাই মাহফুজ আলমের পক্ষ থেকে কোনো তদবিরের কাজ আমি করি নাই। তো আমি পুরা পোস্টটি পড়ে শোনাবো না। এ থেকেই বোঝা যায় যে মাহফুজ আলম তার ভাই ভেরাদরের জন্য তদবির বাণিজ্য করে যাচ্ছে এবং এটি করার জন্য
সে মানে সব ধরনের সুবিধা নিচ্ছে। তো তার ভাই কিন্তু এই সাফাই গিয়েছে। তো দর্শক শ্রোতারা, আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এই যে মাহফুজ আলম এই পোস্টটি দিল, পোস্টটি দিয়ে কাদের দিকে সে ইঙ্গিত করলো? এনসিপির নেতাদের দিকে ইঙ্গিত করেছে। ঠিক আছে? তো এরা সবাই এরা সবাই সবাই সুবিধা নিচ্ছে, পুরা দেশটাকে লুটে পুটে খাচ্ছে। তো আপনাদের কাছে বিষয়টি একেবারে স্পষ্ট হয়ে উঠেছে না? এনসিপি সমন্বয়ক উপদেষ্টারা এহেন কোনো খারাপ কাজ নাই যে তারা করছেন। আর আসিফ মাহমুদ, সজীব ভুয়া, এই বাচ্চা উপদেষ্টার বাবাটি তো হিন্দু নির্যাতন থেকে শুরু করে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে দিয়েছে। হ্যাঁ, তো প্রিয় ভাই ও বোনেরা, আপনারা এদের বিরুদ্ধে আপনাদের অবস্থান নিন। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।